বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি ১-১১ আনার পায়তারা করছে, কিন্তু তারা ভালো করেই জানে ১-১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। আর যদি কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী বিএনপিকে আওয়ামী লীগের কাতারে বা ভারতের দালাল ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তাদের পরিণতি ভয়াবহ হবে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নতুন দল গঠন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে আব্বাস বলেন, নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না। গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করলে বিএনপি তাদের স্বাগত জানাবে। একটি দল ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই ১-১১ অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি ১-১১ আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ছেড়ে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে যেটা কি সন্দেহ, একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফের তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। মানুষ মনে করবে অন্তর্বর্তী সরকার কোনো একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সকালে বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। শোনা যাচ্ছে তারা কিংস পার্টি তৈরি করছে। এসব করলে জনগণের কাছে তারা আস্থা হারাবে। যে গণতন্ত্রের জন্য, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য 16 বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ, জনগণ অপেক্ষা করেছে, লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা। নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে। আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। এটা কি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে? হ্যাঁ, তার আগে যতটুকু সংস্কার করা দরকার করবে, সেখানে তো বলা হচ্ছে না। কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। লন্ডন ক্লিনিক থেকে 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তার ছেলের বাসায় নেওয়া হবে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে কথা জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছে। দ্য লন্ডন ক্লিনিক থেকে রাতে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। তিনি লিভার আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। চলতি বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস, ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম, সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে। রোগ কখন ভালো হবে এটা তো আর ডাক্তার আগে বলে দিতে পারে না। আবার আদৌ রোগ কতটুকু ইমপ্রুভ করবে সেটা আগে প্রেডিক্ট করা যায় না, আপনাকে বুঝতে হবে। এটি মেডিকেল সায়েন্সে এরকম কোনো আগেই বলে দেওয়া যেত তাহলে তো ভালোই হতো। যে ইনশাআল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে, আমরা
ওনার মানুষের দোয়া, আল্লাহ রসের সহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি, এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম নিজে আপনাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের মাধ্যমে দেশবাসী এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না, সব হত্যার বিচার চান তিনি। তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে। সত্যের পথে দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকবে দেশবাসী। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সকালে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত যারা লুটপাট করেছে, ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা করে প্রকাশ করে দেয়া হোক। বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে তার সোনালি নামটা লেখা হয়ে গেছে। এই সন্তানটাও বৃহত্তর রংপুরে, এর নাম কি? আবু সাইদ। সে আমাদের এখন বিপ্লবের আইকন, প্রতীক, আমাদের নেতা, আমাদের সিপাহসালার, আমাদের বীর সেনাপতি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশে আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে একথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস একাধিক সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বাংলাদেশের উপযোগী পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন এবং আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায়, পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তো সিমিলারলি ওরা ওদের অঙ্কটা বলেনি, বাট তারা খুবই সিরিয়াস। তারা যদি আজকে তাদেরকে বলা হয়, এমনকি কালকেই তারা এসে অপারেট করার মতো অবস্থা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কোনোভাবেই কমছে না চালের দাম, বরং এক মাসে সব ধরনের চালে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা। কমেছে মুরগি, আলু ও পেঁয়াজের দাম। সবজির বাজার বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী। কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের শীতের সবজি। সয়াবিন তেলের দাম নতুন করে না বাড়লেও সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। বিস্তারিত জানাচ্ছেন SM তানবীর। বিগত কয়েক সপ্তাহ ধরেই চালের বাজার অস্থির। সব ধরনের চিকন চাল কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বেড়েছে মোটা চালের দামও। আজ থেকে এক মাস আগে মিনিকেট বিক্রি করছি 70 থেকে 72 টাকা, ওই মিনিকেটে এখন 80 থেকে 82 টাকা। তারপর আটার চাল যেটা বিক্রি করছি 55 থেকে 56 টাকা, ওটা এখন 60 থেকে 62 টাকা। সরকার যদি একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করে, তাহলে মধ্যবিত্তরা যেমন বাঁচতে পারে, গরিবরাও বাঁচতে পারে। ও মোটা চালের দামও কমুক, সব চালের দাম কমুক। তবে কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকা সোনালী মুরগির দাম 370 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজিতে। কমেছে আলু ও পেঁয়াজের দামও। এই সপ্তাহে 190 টাকা করে বিক্রি করতেছে ব্রয়লার, একটু কম। আর পাকিস্তানিগুলো 300 টাকা বিক্রি করতেছে। সোনালী বেচছি আজকে বেশি 300 টাকা, 310 টাকা, মানে আগে একটু বাড়ছে আর কি। শুক্রবার বৃহস্পতিবার দাম বেশি তাই আর কি। বাজারে তো আমদানি আছে, কিন্তু এরা তো দাম ছাড়তেছে না। নতুন করে তেলের দাম না বাড়লেও এখনও সরবরাহ ঘাটতি সহ মুনাফা করতে না পারার অভিযোগ খুচরা বিক্রেতাদের। বোতলের গায়ে লেখা এমআরপি দরে কিনে সে দামেই বিক্রয় করতে হচ্ছে তাদের। এছাড়া শীতের সব ধরনের সবজির দাম কম থাকলেও বাজারে আসা নতুন কিছু সবজির দাম বেশ চড়া। বটবুটি আছে 100 থেকে 180 টাকা কেজি, পটল আছে 120 থেকে 30 টাকা কেজি, ভেন্ডি আছে 70 থেকে 80 টাকা। যারা অন্য অন্য সবজিগুলো আছে 40 থেকে 35 টাকার ভিতরে পাওয়া যায় ইনশাআল্লাহ। কিন্তু সবজিটা যদি দাম মোটামুটি কম হয়, কিন্তু অন্য অন্য পণ্যের দাম তো বেশি। আমাদের দেশে দেখা গেল বেগুনের দাম কমলে আলুর দাম বাড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মানে গায়ে রেট তো বেশি আমরা বেচতে চাই না, যেহেতু এটা নিয়ে ঝামেলা হয়, এই জন্য আমরা গায়ে রেটে বেশি। কেউ আসছে তেল, খালি তেল ছেলে আমরা কই না হবে না, একটা তেল আমরা গায়ে রেটে তো বেশি কিনা পড়ে গেছে, আমরা গায়ে রেটে বেশি।
তবে আগের মতোই আছে মাছ, মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা। এবারে মাই টিভি বিশেষ। অব্যবস্থাপনা ও অতিরিক্ত যানবাহনের চাপে মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত প্রায় বেশিরভাগ সময়ই যানজট লেগে থাকে। ফলে দুর্ভোগ পোহাতে হয় ভিআইপি এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বাড়িধারা, ডিওএইচএস ও ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা, যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় একদিকে যেমন সময় অপচয়, অন্যদিকে জ্বালানি খরচ বাড়ছে ভুক্তভোগীদের। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-ময়মনসিংহ সড়ক। এ সড়কের মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত প্রায় সময়ই যানজট লেগে থাকে। ভুক্তভোগীদের দাবি, ইচ্ছেমতো ইউটার্ন বন্ধ করে দেয়ায় যানজট বাড়ছে। এছাড়া কখনো কখনো সেতু ভবনের পাশের ইউটার্ন থেকে বনানী, কাকলী, বনানী কবরস্থান ও নৌবাহিনীর সদর দপ্তরের সামনের ইউটার্ন বন্ধ করে দেয়া, কবরস্থানের পাশের সড়ক ওয়ান ওয়ে করায় দীর্ঘপথ ঘুরে গন্তব্যে প্রবেশ করতে হয় বনানী, গুলশান, ডিওএইচএস, বাড়িধারা ও ক্যান্টনমেন্টের বাসিন্দাদের। ইউটার্ন নিতেছে, এই কারণে সব একদিকে চাপটা পড়ে, এই কারণে জ্যাম হয়। এয়ারপোর্টে যাওয়ার জন্য টাইমটা লস হয়ে যায়, তারপরে গ্যাস তো মনে করেন বেশি খায়। যত্রতত্র লোকাল বাস থামিয়ে যাত্রী উঠানামা করানো এবং ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণেও যানজট সৃষ্টি হয়। আমার সামনে যে লোকটা আইলো, উনি হাঁটা দিয়েছে, আমি হাঁটা দিলাম। ওভারব্রিজ দিয়ে গেলে আমি গাড়িটা হয়তো ধরতে পারতাম না, কিন্তু এখন তো আর ধরতেই পারবো না। আমি ভাবছি এখানে কি কিছু হয়েছে, এই জন্য আমরা দেখতে আসতে কি বিষয়টা কি। কিছু গাড়ি আছে থামাইয়া প্যাসেঞ্জার লাই, এই প্যাসেঞ্জার কারণেই লওয়ার কারণেই এইগুলো যানজট বেশি। যে জায়গায় মনে করেন যে 10 মিনিটে যাইতে পারবো, ওই জায়গায় যদি 20 মিনিট লাগে, তাহলে এটা তো কষ্টের কারণই। যানজটে অধৈর্য হয়ে উল্টো পথে চলতে গিয়ে অনেককে গুনতে হয় জরিমানা। হয়তো তারা নিয়ম করছে যে এখান থেকে উল্টো ভাবে যাওয়া যাবে না, এই জন্য আটকাইছে। হুন্ডার হচ্ছে 92 আপনার হচ্ছে 1000 টাকা সর্বপ্রথম, মানে অপরাধের জন্য প্রথম অপরাধে 1000 টাকা প্রসিকিউশন দেওয়া হয়েছে। আর হচ্ছে জিপ গাড়িটা হচ্ছে 2500 টাকা। ভুক্তভোগীদের দাবি, ইউটার্নগুলো খুলে দিলে যানজট কিছুটা লাঘবের পাশাপাশি সময় ও তেল খরচ সাশ্রয় হবে। কাটাগুলো থাকলে তো কাটাগুলো গাড়িগুলো জায়গা আপনার, এখন তো এই রাস্তায় চলতে হয় সব গাড়িগুলো, এর জন্য একটু জাম। যে একটু কি চলাচল, এখানে 2 মিনিট চল দিলে যানজট কম হবে, ভালো হবে। মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত সড়কে ইউটার্নগুলো যখন খোলা থাকে তখন যান চলাচল এরকম স্বাভাবিক থাকে। যখনই ইউটার্নগুলো বন্ধ করে দেওয়া হয়, সৃষ্টি হয় তীব্র যানজট আর দুর্ভোগ পোহাতে হয় এ সড়কে চলাচলকারীদের। গুলশান জোনের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার মাহফুজুল ইসলাম বলেন, নিয়ম না মানার কারণে কখনো কখনো তীব্র যানজটের সৃষ্টি হয়, তখন বাধ্য হয়ে গাড়ির জট কমাতে ইউটার্ন বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, চালক, যাত্রী ও পথচারী সহ সকলের সহযোগিতা পেলে যানজট রোধ করা সহজ হবে। যে ইউটার্নগুলি আছে সেটা কিন্তু আমরা করিনি, সেটা কিন্তু এই রাস্তার প্ল্যানের মধ্যে আছে। সেই ইউটার্নগুলি আপনারা একটা দেখতে পাবেন যে নেভির সামনে, ওখান থেকে একটা ইউটার্নের ব্যবস্থা আছে। আবার আমাদের আমতলির ওখানে একটা ইউটার্নের ব্যবস্থা আছে। এই ইউটার্নগুলি কিন্তু এই রাস্তার প্ল্যানের মধ্যে আছে। যারা এটা প্ল্যান করেছে তারা তো জেনে বুঝে এটা করেছে। আর আমি যদি যত্রতত্র এটা করতে যাই তাহলে আসলে ট্রাফিক কন্ট্রোল করা কঠিন আমার কাছে মনে হয়। তারপরেও আমরা এটা লুক আফটার করছি। যদি কোনো জায়গায় আমরা যদি ওই ধরনের ইমার্জেন্সি দেখি বা কোনো জায়গায় মনে হয় যে এটা যৌক্তিক, তাহলে আমরা সেটা ওপেন করে দেবো, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। কোটা বৈষম্য দূর করতে ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আবারও কোটা আন্দোলনের মুখোমুখি দেশ। 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে কোটার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর স্থান পাওয়ায় 24-এর আন্দোলনের সাথে বেইমানির শামিল বলে মনে করেন শিক্ষার্থীরা। হাজারো শহীদের রক্তের পরও এখনও কেন এত বৈষম্য, এমন প্রশ্ন তাদের। এ নিয়ে দেখুন নুসরাত শারমিনের একটি বিশেষ রিপোর্ট। কোটা প্রথার ফলে অনেক ক্ষেত্রেই মেধাবীরা বৈষম্যের শিকার হতো বলে আগস্ট জুলাই শুরু হয়েছিল বৈষম্য বিরোধী গণ আন্দোলন, যার ফলে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় নতুন এক বাংলাদেশের, দূরীভূত হয় বৈষম্য। তবে 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর
আবারও যেন তা মাথাচাড়া দিয়ে উঠেছে। কোটা বহাল রেখে ফলাফল প্রকাশ করায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। কোটা বাতিল করে ফলাফল আবারও প্রকাশের দাবিতে উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটাকে প্রাধান্য না দিয়ে শুধু চিকিৎসক নয়, সুচিকিৎসক বিনির্মাণে সকলকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন আগামীর চিকিৎসকরা। কোটার জন্য যেহেতু আমাদের ভাই বোনরা তাদের প্রাণ পর্যন্ত দিয়েছেন, তো সেক্ষেত্রে এখানেও কোটাটাকে আবার নিয়ে আসাটা আমার মনে হয় না যুক্তিযুক্ত। প্রকৃত মেধাবী যারা তাদেরই আসলে আমার মনে হয় মেডিকেল সায়েন্সে পড়াশোনা করা উচিত, কারণ এটার সাথে মানুষের জীবন জড়িত। আগেই যদি আমরা বিষয়টা কম্প্রোমাইজ করি তাহলে কিন্তু পরবর্তীতে এটা খুব যে ভালো হবে এরকম আমি মনে করছি না আর কি। একজন পাবে 41-এ চান্স পাবে, আরেকজন হচ্ছে 75 এরকম পেতে হবে, সেটা তো অবশ্যই অসঙ্গতি। যেহেতু আমাদের জুলাই আগস্ট মাসে এরকম আন্দোলন হলো, তারপরও আবার এখানে ফ্রিডম ফাইটার কোটা রাখাটা আসলে আমি সমীচীন মনে করছি না। পাশাপাশি কোটার ক্ষেত্রে কিছুটা বিবেচনা করা যেতে পারে বলেও অভিমত তাদের। কোটা তো অনেক কভার করে ফেলতো, তো সেই অনুযায়ী ফ্রিডম ফাইটারদের জন্য ফিক্সড কিছু রেখে বাকি তো আসলে দরকার নেই। এদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা মাথায় রেখে তাদের জন্য যৎসামান্য কোটার ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন এই চিকিৎসক। একজন মানুষের সুস্থতা অসুস্থতা জীবন মৃত্যুর মতো বিষয়গুলি নিয়ে সে কাজ করবে, ফলে এই জায়গাটিতে মেধার বিষয়ে কোনো ছাড় দেওয়ার জায়গা প্রথমত থাকা উচিত না। বাংলাদেশের কিছু পিছিয়ে পড়া ছোট ছোট জাতিসত্তার নৃগোষ্ঠী রয়েছে, যাদেরকে প্রাথমিকভাবে অল্প কিছু ছাড় দিয়ে যদি মেডিকেল কলেজে ভর্তি করানো যায়, তাহলে সেই জাতিসত্তার মানুষগুলোর মধ্যে যে আত্মবিশ্বাস সঞ্চারিত হবে, এর দ্বারা তারা অনেক সামনে অগ্রসর হতে পারবে। তবে তা যেন বিস্তর ফারাক না হয়ে দাঁড়ায় সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি। যে ছেলে বা মেয়েরা ন্যূনতম 70 নম্বর পেয়ে মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, বিপরীতে যদি কেউ কোটার সুবিধা নিয়ে 40 বা 41 পেয়ে ভর্তি হয়, এটি অন্যায়, এটি অবিচার। অতএব ভর্তি হতে পারে কাউকে বিশেষ কোটায়, সেটি হবে নিশ্চিতভাবে 60-এর উপরে হতে হবে, অর্থাৎ পার্থক্যটা যেন অনেক বেশি না থাকে। যে কোটা বৈষম্যের কারণে এত আন্দোলন আর এত পট পরিবর্তন আবারও তা মাথাচাড়া দিয়ে উঠেছে মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্য দিয়ে। চিকিৎসকের মতো এত সংবেদনশীল পেশায় মেধায় ছাড় পাওয়াটা কতটা যুক্তিযুক্ত? মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশের মতে চিকিৎসকের মতো মহানী পেশায় কোটা নয়, শতভাগ মেধার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জায়গা করে নেওয়া উচিত। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। লেজুর ভিত্তিক রাজনীতি না করে নিজেদের দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর সম্মেলনে এসে তিনি এ আহ্বান জানান। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অপর এক আলোচনা সভায় আগামীর একটি সুখী সমৃদ্ধি ও মানবিক দেশ গঠনের কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই নগর সম্মেলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ তোষণে নয়, ইসলামের বিজয়ী দেশবাসীর মুক্তি নিহিত এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কথা বলেন বিগত রাজনৈতিক দল কর্তৃক প্রাপ্তি অপ্রাপ্তির নানা দিক। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ডে জমা হবে, আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম তারা তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না। এখন থেকে আর পরগছা হিসাবে নয়, তাই দলকে শক্তিশালী করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পীর চরমোনাই মুফতি মোহাম্মদ রেজাউল করিম। আমরা চাই যে আমরা যেন আরও ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিকাই নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অপর এক আলোচনা সভায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দিয়ে একটি মানবিক দেশ প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী
চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র কায়েমের লড়াইকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।